আপনি যদি তখন বলেন যে অনলাইন মার্কেটিং, স্টার্টআপ এই ওয়ার্ডগুলিই ছিল না আমি যখন কেরিয়ার স্টার্ট করি। বাট আমি যখন তেলকো ছেড়ে যখন এসেছি তখন কিন্তু এই জিনিসটার আবির্ভাব শুরু হয়েছে। যখন ফার্স্ট ফুড ইন্ডাস্ট্রিতে আমরা শুরু করি তখন টিকে থাকাটা লড়াই। এখন আমাদের চলছে হলো গ্রোথের লড়াই। Hello everyone, welcome to our today's podcast, Brand Pulse powered by চাটনি অ্যাড। আমি রুহুল আমিন রনি। আজকে আমার সাথে এমন একজন অতিথি হিসাবে আছেন যিনি দীর্ঘ 15 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিশেষ করে ফুড টেক ইন্ডাস্ট্রিতে। যিনি পাঠাও ফুড, সহজ ফুড সহ বেশ কিছু শীর্ষস্থানীয় অর্গানাইজেশনে কাজ করেছেন এবং এখন ফুডিতে COO চিফ অপারেটিং অফিসার হিসাবে কাজ করছেন। আমরা তার এই দীর্ঘ ক্যারিয়ারের তার এক্সপেরিয়েন্স, তার লার্নিং অ্যান্ড ভিশন থেকে বেশ কিছু ইনসাইট আজকে শুনতে চাব, বেশ কিছু পরামর্শ সম্বন্ধে জানতে চাব। সো শুরুতেই স্বাগতম জানাই শাহনওয়াজ মান্নান ভাইকে। ধন্যবাদ আপনি অতিথি হিসেবে আনার জন্য। সো শাহনওয়াজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি শুরুতে আপনার কাছে জানতে চাবো আপনার এই যে 15 বছরের ক্যারিয়ারটা শুরু থেকে মানে কেমন ছিল, যদি একটু অভিজ্ঞতা শেয়ার কর। অভিজ্ঞতার ক্ষেত্রে যদি বলি, আমার ক্যারিয়ারটা আসলে ফুড টেকের আগে আমি টেলকোতে আমার যাত্রা শুরু হয়। সো টেলকো থেকে আমি পেমেন্ট অপশনেও কাজ করেছি, আইপি নামক একটা। তারপরে আমি পাঠাও ফুডে জয়েন করি। ওকে, সো পাঠাও ফুড থেকে সহজ ফুডে সো টেলকোতে স্টার্ট করলেন কত সালে? আমি 2007 টেলকোতে জয়েন করি এবং 2016 পর্যন্ত টেলকোতে ছিলাম। না, সিটিসেলে ছিলাম। সিটিসেলের পরে আমি আইপেতে জয়েন করি। ওকে, আইপে থেকে ডিরেক্টলি আমি আপনার পাঠাও ফুডে জয়েন করি। আপনি টেলকো, তারপর পেমেন্ট, কাছাকাছি ডিস্ট্রিবিউশন, বাট একটু চেঞ্জ, তারপর আবার আপনি একটা হেভি অপারেশনাল একটা ফুড থেকে চলে গেলেন। জি, ওখানে অপারেশনাল ওয়ার্কটা আমি যদি ভুল না করে থাকি অনেক লোড থাকে, ওখানে অনেক কাজ থাকে। সো এই যে আপনি চেঞ্জেস, এই এক্সপিরিয়েন্সটাই আমাদেরকে বলবেন। এই চেঞ্জেসের ক্ষেত্রে আপনি যদি বলেন টেলকো একটা ডিফারেন্ট এতে ছিল। টেলকোতে আপনাকে এই ডিস্ট্রিবিউশনের, আমি যে সেকশনে ছিলেন এরকম ডিস্ট্রিবিউশনে নেন। আমি কর্পোরেট সেলস নিয়ে কাজ করতাম, কর্পোরেট ক্লায়েন্ট নিয়ে কাজ করতাম। সো আমাকে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের ভিতরে আসা লাগতো। বাট আমার এই জায়গাটা আমাকে হেল্প করছে পরবর্তীতে টেলকোর এই জায়গাটা কানেকশনের ক্ষেত্রে, যেটা আমার এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যারা রেস্টুরেন্ট পার্টনাররা আছে তাদের সাথে রিলেশনশিপটা অনেকটা আমার টেলকো থেকে আসা, কোনোটা আমার আইপি থেকে আসা। সো এই জায়গাটাই কিন্তু আমার এই রিলেশনশিপটা বন্ডিংটা অনেক স্ট্রং হয়েছে এখনকার। ওকে, সো আপনি যেহেতু ফুড টেক ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করতেছেন, আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি যখন ক্যারিয়ার শুরু করলেন ফুড টেক ইন্ডাস্ট্রিতে, তখন মার্কেটটা একরকম ডাইনামিক্সটা ছিল। জি, আবার আমি যদি ভুল না করি এখন মার্কেটের ডাইনামিক্সে বেশ কিছু একটু চেঞ্জ হয়েছে। অবশ্যই। সো এই যে পরিবর্তনটা, বিশেষ করে ফুড টেক ইন্ডাস্ট্রি, জি, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি যেহেতু টেলকো থেকে যদি বলি, আমি কিন্তু এই টেক ইন্ডাস্ট্রিতেই আছি। শুধু পার্থক্য হয়েছে মোবাইলের থেকে আপনি যদি বলেন ফুড টেকে। সো আমরা যখন স্টার্ট করি ওই অভিজ্ঞতার ক্ষেত্রে যদি আমি বলি, তখন অভাব ছিল, এখন অপশন আছে। অভাব বলতে কি, তখন একটা ভালো ইন্টারনেট কানেকশন পাওয়ার একটা বিলাসিতা ছিল। রাইট, বাট আর এখন কিন্তু আপনার সেই অপশনটা, এখন আমরা ইন্টারনেট বিভিন্ন রকম 5G পর্যন্ত আমরা সার্ভিস পাচ্ছি। আপনি যদি তখন বলেন যে অনলাইন মার্কেটিং, স্টার্টআপ এই ওয়ার্ডগুলিই ছিল না আমি যখন কেরিয়ার স্টার্ট করি। বাট আমি যখন টেলকো ছেড়ে যখন এসেছি তখন কিন্তু এই জিনিসটার আবির্ভাব শুরু হয়েছে। আমি যদি আরও বিস্তারিতভাবে বলি, তখন মানুষের যদি বলেন যে আমরা স্কিল রিসোর্স কম ছিল, ওকে, বাট ধৈর্য ছিল বেশি। এখন মানুষের ধৈর্য কমে গেছে, রিসোর্স বেশি। আচ্ছা, আপনি যদি আমাদের একটা আইডিয়া জেনারেট করতে আগে অনেক সময় লাগতো, এখন আমাদের এক্সিকিউশনে সময় লাগে, আইডিয়া জেনারেট করতে না। কারণ আমরা এতগুলি প্রতিবন্ধকতা ফেস করি দৈনন্দিন জীবনে, যার কারণে আমাদের আইডিয়াগুলি আমরা যখন টেকনিক কাজ করি অটোমেটিক্যালি আসে। সবচেয়ে বেশি যদি যেই পরিবর্তনটা বলেন, আগে আমাদের লড়াই থাকতো টিকে থাকার লড়াই। আমরা যখন ফার্স্ট ফুড ইন্ডাস্ট্রিতে আমরা শুরু করি তখন টিকে থাকাটা লড়াই। এখন আমাদের চলছে হলো গ্রোথের লড়াই। কে কত ফিচার দিয়ে বলেন কিংবা সার্ভিস দিয়ে বলেন গ্রোথটাকে আগে এনশিওর করতে পারবো। সো পরিবর্তনের ক্ষেত্রে আমি যদি বলি, এটাই আমার কাছে বড় পরিবর্তন লোক। বাট এই যে মার্কেটের যে পাইটাও তো একটু বড় হয়েছে। অবশ্যই এইটা আপনার ভোক্তার চাহিদা চেঞ্জ হয়েছে, ভোক্তার
আপনার আমাদের ইন্ডাস্ট্রি আগে যেমন শহর কেন্দ্রিক ছিল, আস্তে, আস্তে এটা ব্রেক করে যাচ্ছে। আগে ঢাকা কেন্দ্রিক ছিল, এখন চিটাগাং রেলওয়ে। আস্তে, আস্তে আমাদের বিভাগীয় সিটিগুলিতেও আমরা পরিবর্তন আনছি। শুধু আপনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন আমরা তখন ঢাকা সিটিতেই আমরা সার্ভিস দিলাম। তারও কিছুদিন পরে আমরা স্টার্ট করলাম চিটাগাং। সো এখন দেখেন আমি এই ১ বছরের মধ্যে আমি এখন আমার 20 সিটিতে আমাদের ফুডি সার্ভিস দিচ্ছি। সিটি, ওকে। সো এত বিশাল পরিবর্তন। আমরা কি বলতে পারি সারা দেশে যতগুলো বিভাগ আছে জি। কোনো না কোনো সিটিতে আছে? হ্যাঁ, সবগুলি বিভাগেই আমরা আছি এবং ডিসাইড আমরা বড়, বড় জেলা শহরগুলিতে আছি এবং ভেরি সুন অন্যান্য জেলা শহরগুলিতেও আমরা যাব, যেখানেই চাহিদা কিংবা সার্ভিসের প্রয়োজন হবে। অবশ্যই আমরা সেখানে ফুডি ইনশাআল্লাহ তার সার্ভিস চালু করবে। আপনার দৃষ্টিতে ফুড ইন্ডাস্ট্রিটার ফিউচার আপনি কেমন দেখতেছেন? আগামী ৫ বা ১০ বছরের মধ্যে ইন্ডাস্ট্রিটা কোন দিকে শেপ নিতে পারে? যদি কোনো ফোরকাস্ট বা হ্যাঁ, আমি আপনাকে আমার লাস্ট ইয়ারের দিয়েই আমি যদি বলি ফুড ইন্ডাস্ট্রির, আমাদের বাংলাদেশে ফুড ইন্ডাস্ট্রি আপনি যদি অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল এবং গতিশীল দেখি আমি। আপনি যদি 2024 এর আমাদের মার্কেট এনালাইসিস আমরা যেই আ যদি বলি এটা 1.15 বিলিয়নের মার্কেট ছিল 2024 যেটা আমরা শেষ করেছি। যেটা আমার ফোরকাস্টে 2028 এর মধ্যে 2.45 অ্যাপ্রক্স 2.45 বিলিয়নের মার্কেট হবে। অলমোস্ট আপনার 18 প্লাস মার্কেটের পার্সেন্টেজ গ্রোথ দেখতে পাবেন ইনশাআল্লাহ। কেন আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন তাহলে বলব যে আমাদের বিজনেসের আকার বাড়ছে, প্রবৃদ্ধি বাড়ছে। বিসাইড দিস আপনার আ আমরা বিভিন্ন অপশন আনছি। লাইক আপনি এখন কুইক কমার্স ইন্ট্রোডিউস হয়েছে। যেটাতে মানুষের ব্যাপকে আমাদের এখন টার্গেট থাকে আমরা 30 মিনিটসে ডেলিভারি করা। আমার পার্শ্ববর্তী কান্ট্রি এখন 10 to 15 মিনিটসে ডেলিভারি করছে। যেটা আমাদেরও টার্গেট, কয়েকদিন পরে আমরাও ওইভাবে কাজ করব যে আমরাও কাস্টমারকে কিভাবে দিতে পারি। আপনি বিশ্বে এখন ক্লাউড কিচেন, ভার্চুয়াল রেস্টুরেন্টের অনেক ব্যাপক প্রসার। যেটা কিন্তু আমাদের দেশেও অলরেডি শুরু হয়ে গিয়েছে ২-৩ বছর আগে থেকেই, যে আপনি ক্লাউড রাইট। কিচেনের বিজনেস কোভিডের পর থেকে পরের থেকে এটা রাইট। মার্কেট হচ্ছে। সো মার্কেট কিন্তু বাড়ছে। বিসাইড দিস দেখেন আপনি ডিজিটাল পেমেন্ট অপশন, আপনার সাবস্ক্রিপশন মডেল। আমরা তো আগে এগুলির সাথে পরিচিত ছিলাম না। বাট এখন দেখেন সবাই এখন ডিজিটাল পেমেন্ট করতে পছন্দ করছে। স্বাচ্ছন্দ্য বোধ করে এতে ইজিলি নিচ্ছে। বিসাইড দিস আপনার সাবস্ক্রিপশন পর্যন্ত আমাদেরও সাবস্ক্রিপশন আছে, আমাদের অন্যান্য কম্পিটিটরও আছে। প্রত্যেকে কিন্তু সাবস্ক্রিপশন মডেলেও এগিয়ে যাচ্ছে। আপনার নতুন উদ্যোক্তা, ইন্ডাস্ট্রিতে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আপনার কর্মসংস্থানের অনেক বিশাল আ বাজার আছে এখানে। কারণ আমরা যে পরিমাণ রাইডার আমাদের সাথে সার্ভিস লেভেলে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে, এটা কিন্তু বিশাল একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের এখান থেকে হয় এবং তাদের আয়ও আলহামদুলিল্লাহ অনেক হ্যান্ডসাম এর মতো থাকে, যেটা দিয়ে তাদের পরিবার সচ্ছলভাবে চলতে পারে। ট্রাই করি আমরা যে তাদেরকে যেভাবে আমাদেরকে ওকে। আপনি যে পেমেন্টের কথা বললেন, জি। পেমেন্টের মানুষ আস্তে, আস্তে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হচ্ছে। সো লাস্ট উইকে আমি খেয়াল করলাম যে সিটি ব্যাংকের সাথে মার্জ করে গুগল পে আসতেছে। জি। সো এই যে পেমেন্ট মোডে একটা চেঞ্জ আসবে, গুগল তো অলওয়েজ কনভেনিয়েন্টটাকে বেশি হাইলাইট করে। সো এখানেও আপনি মনে করেন যে আপনার বিজনেসে সেটাও একটা অবশ্যই এর মধ্যে অ্যাডিশনাল সার্ভিস হবে। আপনি আমাদের কাছে যেটাই পেমেন্ট সার্ভিস হবে কেন, ইউজারের কাছে ইউজার কিন্তু বেস্টটা দিবেই। আপনি সেটা গুগল পে হোক, অ্যাপল পে হোক, যেটাই হোক, ওয়ার্ল্ড গ্লোবালি বলেন আর আমাদের লোকালি বলেন, সবাই কিন্তু মানে এখন ডিজিটালাইজড। এবং আমাদের সবচেয়ে বড় কথা যদি ফুড ইন্ডাস্ট্রি বলেন, আমাদের ফুড ইন্ডাস্ট্রির টিকেট সাইজ হয় অনেক ছোট। মানে ছোট বলতে খুব বেশি কিন্তু না। ৫,০০০ থেকে ম্যাক্সিমাম ৫ থেকে ১০,০০০, ১০,০০০ এর বেশি তো মানুষ ফুড খুব কমই অর্ডার করে। বাট এইটা কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্য এই খুচরা টাকাতে দেওয়ার চাইতে ডিজিটাল পেমেন্টের দিকেই আগ্রহ বেশি থাকে। যার কারণে কিন্তু এই জায়গাটায় অনেক বড় একটা অপশন আমরা দেখি যে ডিজিটাল পেমেন্টে আমাদের ইউজাররা পেমেন্ট করতে আগ্রহী। রাইট। আর এখন যেহেতু ইকোনমিক ডিসিশন মেকিং চেয়ারে জেনারেশন ওয়াই আছে, জেনারেশন জেড অলরেডি এন্টার করেছে। সো সেটাও আমি মনে করি হ্যাঁ, পজিটিভে এগিয়ে যাচ্ছে। জি। আপনি বললেন যে আপনার ঢাকা থেকে চিটাগং এবং বাংলাদেশের প্রায় বিভাগীয় শহরে, আমি যদি ভুল না করে থাকি ২২টা শহরে আপনারা আছেন। হ্যাঁ, এই যে না, ২০টা শহরে আছে। ২০টা শহরে আছেই। সো আপনারা এই যে ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতেছেন, রাইট? সো এই এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আপনার তো একটা মানে বাজারে একটা ডাইনামিক্স থাকে, সেটার মধ্যে দিয়ে আপনাকে অনেক কিছু ডিসিশন জি, অবশ্যই। সো এইখানে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব
তো কি বিষয়ে দিতে হয় আপনি? শিওর, আমি আপনাকে শেয়ার করি যে যদি বলেন আমরা সর্বপ্রথম যেটা দেখে থাকি ওই মার্কেটে আমাদের আসলেই চাহিদা আছে কিনা, আমি যেই সার্ভিসটা আমি প্রোভাইড করে থাকি এটার চাহিদা কতটুকু এবং চাহিদা আসলেও আছে কিনা, এটার ভিত্তিতে আমরা ফার্স্ট। দ্বিতীয় যদি বলেন ওইখানকার লোকাল কালচার কেমন, ওইখানকার ইউজারের বিহেভিয়ার কেমন, দ্বিতীয়টা আমরা এটা পারচেজ বিহেভিয়ার নাকি পারচেজ বিহেভিয়ার থেকে শুরু করে ওনারা অনলাইনে কেমন অর্ডার করে আমরা এরকম একটা অ্যানালাইসিস করি। তৃতীয় দেখি হচ্ছে হলো আমাদের কম্পিটিটর কারা আছে এবং তাদের দক্ষতার কতটুকু আছে এবং তারা কতটুকু কাভার করছে। চতুর্থ যদি বলেন আমরা বেস্ট যেটা ট্রাই করে থাকি যে ওইখানকার লোকাল, আমরা যেহেতু ফুড নিয়ে কাজ করি সো আমাদের ফার্স্ট দেখি ওখানে লোকাল রেস্টুরেন্ট কী পরিমাণ আছে, ওকে দেন হচ্ছে আমাদের দেশীয় চেন কিংবা ইন্টারন্যাশনাল চেন কি কতগুলি আছে, অ্যান্ড লাস্টে যদি সব কিছু আমাদের অ্যানালাইসিসের মধ্যে কভার করে দেন আমরা ছোট পরিসরে প্রথমে শুরু করি, দেন আমরা আস্তে আস্তে ওইখানে বৃহৎ আকারে ব্যবসাটা স্টার্ট করে। আপনার এই দীর্ঘ সময় ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আপনি এমন কি ইনিশিয়েটিভ নিয়েছিলেন? ইট কুড বি ধরেন এটা ভেরি গুড ক্যাম্পেইন অলসো, সো যেটা আসলে আপনার কোম্পানির গ্রোথ এনশিওর করতে আপনাকে হেল্প করেছে। সো এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আপনি যদি শেয়ার করেন। জি, অবশ্যই আছে। কোভিডের টাইমে আমি যখন সহজপুরে ছিলাম এই ক্ষেত্রে আমাদের, আমি যদি বলি ভুল না করে থাকি, আমরা কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম। শুধু আমি একা বলবো না, আমার টিম, আমার যিনি বস ছিলেন ওনারও এখানে ছিলেন। সো সেই ইনিশিয়েটিভটা আমি কখনোই ভুলবো না। বাংলাদেশের মার্কেটে আমরা ফার্স্ট তখন, যেহেতু কোভিডের টাইম, ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হলো যে পরের দিনই লকডাউন শুরু হবে। সো আমরা ইমিডিয়েটলি গ্রোসারি শপগুলিকে অনবোর্ড করা শুরু করলাম। কোন গ্রোসারি? রাতারাতি তো আপনাকে আমরা স্বপ্ন, মিনাবাজার কিংবা এরকম সুপার শপ আমাদেরকে প্রথম দিক থেকেই দিতে পারবে। আমরা লোকাল কি করলাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো, যেই পণ্যগুলি দরকার হয় এইগুলিকে আমাদের অ্যাপে আমরা আমাদের বাসার পাশে যে মুদি দোকানগুলিকে এইটাকে অনবোর্ড করে ফেলি ওইগুলিকে। বিসাইড দিস আরেকটা আমার ইনিশিয়েটিভ ছিল, সেটা হচ্ছে হলো ফার্মেসি। আমরা ওটিসি মেডিসিন যেগুলি আছে, যেগুলি আমরা যে কোনো ডিসপেন্সারিতে গেলে চাইলেই দিয়ে দেয়, লাইক কিচেন ছাড়াই, যে ওভার দ্য কাউন্টার মেডিসিন লাইক আপনার নাপা, প্যারাসিটামল বলেন, এমন কিংবা এমনিস, রাইট? সো ওই ঠিকই এলাকা ভিত্তিক যেই ফার্মেসি আছে ইমিডিয়েটলি প্রত্যেক জোন ওয়াইজ আমরা এই দোকানগুলি, মুদি দোকানের কিছু এবং আমরা আপনার ফার্মেসিগুলি উঠিয়ে দিই আমাদের অ্যাপে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পার্সেন্টেজের মাধ্যমে, যেটাতে উঠে দেয়। এটাতে আমাদের সেলসেরও গ্রোথ হয়, বিসাইড দিস আমাদের রাইডাররাও একটা আয়ের ইয়েতে হলো, আর সবচেয়ে বড় হচ্ছে মানুষের উপকার। আপনি তখন মাস্কের অনেক বেশি চাহিদা ছিল, আমরা যদি ভুল না করে থাকি। সো এই মাস্কগুলি কিনতেও মানুষকে বেরোতে গিয়ে ভয় পেত। সো আমরা এই সাপোর্টগুলি আমরা তখন এই ফার্মেসির মাধ্যমে, এই সুপার শপের মাধ্যমে আমরা এটা প্রোভাইড করি। ধীরে ধীরে এই মার্কেটটা কিন্তু পরবর্তীতে এই যে আমরা এখন যেই মার্ট সার্ভিস বলেন, গ্রোসারি বলেন, এটা কিন্তু ফার্স্ট আমরা ওইখান থেকেই ছোট আকারে স্টার্ট করেছিলাম, যেটা পরবর্তীতে সুপার শপ দিয়ে আমরা প্রথমে মুদি দোকানগুলি করলাম, তারপরে নেক্সট 2 or 3 days এর মধ্যেই আমরা সুপার শপগুলি অনবোর্ড করি। যে সুপার শপের আইটেমগুলি, এই স্বপ্ন বলেন, মিনা বাজার বলেন, ইউনিমার্ট, সবগুলিকে অনবোর্ড করে আমরা এই সার্ভিসটা দেয়া শুরু করি। তখন থেকেই কিন্তু গ্রোসারি মার্কেটটা বাংলাদেশে এস্টাবলিশ হওয়া শুরু করে। কোভিড আসলে আমাদেরকে অনেক কিছু অনেক কিছু শিখিয়েছে। ফুড ডেলিভারি যে আসলে একটা বিলাসিতা নয়, এটা যে আপনার প্রয়োজনীয়তা, এই জিনিসটা কিন্তু আমাদের কোভিড শিখিয়েছে, এটার পরিবর্তন and এই যে এবং consumer এই behavior কনজিউমার বিহেভিয়ার, রাইট? এই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। মার্কেট ব্যাপক আকারে চেঞ্জ হয়েছে। মানুষ টেকের সাথে আরো বেশি ইন্ট্রোডিউস হয়েছে। সেটা আপনি শুধু শহর কেন্দ্রিক না, গ্রাম কেন্দ্রিকও বলেন, মফস্বলবন্দি বলেন, এটা হয়েছে। যার কারণেই কিন্তু আমরা এত শর্ট টাইমে এখন, আগে যেমন ঢাকা ৮০ যেখানে ছিলাম, এখন has to এক্সিকিউট করতে পারি। and response ও পাই। অবশ্যই রেসপন্স পাই বলেই ইনশাআল্লাহ আমরা এই যে একের পর এক সিটি লঞ্চ করতে পারছি। কোভিডে আমরা অনেক কিছু হারিয়েছি বাট অনেক কিছু পেয়েছিও, রাইট? হ্যাঁ, কোনো কিছু হারাতে হয়, এটা স্বাভাবিক। And এমন একটা সিচুয়েশনকে কিভাবে একটা প্রবলেমসটাকে সলভ করা, বিজনেসটার অপরচুনিটি তৈরি করতে এটা হয়। আসলে আমাদের জন্য যেমন অবশ্যই টেক ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ হিসাবে হয়তো কিছুটা আসলেও আমাদের আসলে আমরা মানে কি বলবো, ইয়েতে আমরা সামাজিকভাবে অনেক কিছু খইয়েছি, আমাদের অর্থনৈতিকভাবে অনেক লস হয়েছে। বাট ভালো লাগলো আপনার এই এক্সপেরিয়েন্স থেকে শুনে, বাট একটু অন্য বিষয়ের দিকে জি, জি, অবশ্যই। মানে
আমরা কাজ করতে গিয়ে তো আমাদের অলওয়েজ ভুল হয়। সেখান থেকে আমরা লার্নিং নেই। সো আপনার এই 15 ইয়ার্স এক্সপেরিয়েন্সে আপনি এমন কি কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করবেন যে আপনি এই ভুলগুলো করেছিলেন, সেখান থেকে আপনি লার্নিংটা নিয়েছেন? অবশ্যই ভুল তো স্বাভাবিক ব্যাপার। এটা বেসিক্যালি হেল্প করবে অ্যাজ আ গাইড ফর দ্য নিউ কামার দোজ হু আর ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। অবশ্যই ভুল হবে। যেমন আমার ফার্স্ট ইয়ার থেকে আমি জানি একাই সবকিছু করতে যাওয়া, যে কেউ করুক না করুক আমি একা করতে যাওয়া। সো এখন যে ওইখান থেকে বের হয়ে আমার টিমকে নিয়ে কাজ করতে ট্রাই করি। দ্বিতীয়টা আপনি যদি বলেন যে আমি কাজ করতে, করতে বার্ন আউট হয়ে গিয়েছি। যে শারীরিক, মানসিক এটা খেয়াল রাখতাম না, খাওয়া-দাওয়া কখন করলাম এমনও অভিজ্ঞতা আছে এই থেকে। আমি না বলার অভ্যাসটা অনেক দেরিতে শিখেছি। এখনো পুরোপুরি শিখতে পারি নাই। তারপরে সবাইয়ের মত নিয়ে খুশি করা, যেটাও একটা ভুল। যে আসলে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনার কলিগ বলেন, আপনার বলেন, আপনাকে সেটাই করা উচিত যেইটা হচ্ছে আপনার কোম্পানির জন্য বেস্ট হবে। সো ওই জায়গাটা আমি এখন নিজেকে শিখতে পেরেছি বলতে পারেন, পরিবর্তন করে আনতে পারছি। সো এইগুলি আমার কাছে মনে হয় যে আমি এই ভুলগুলি করেছি, এই ভুলগুলি থেকে আমি এখন শুধরানোর ট্রাই করি। এখনো বলবো না যে 100% করে গেছি। ওই যে মানে যেটা এখনো না বলা, এখনো সবাইকে বলতে পারি না, বাট আসলে বলা শিখতে হবে। পসিবল হয় না আরকি। সো যেটা আমরা শুরুতে বললাম যে ধরেন আপনার যে অপারেশনাল ওয়ার্ক, এখানে একটা বিরাট লোড অপারেশন। এটা আসলে আমার যে বলা না ওকে কানে যারাই কাজ করে প্রত্যেকেরই ওয়ার্কলোড এটা অনেক বড়। আমার মানে আমাদের চ্যানেলটাই এরকম এই ইন্ডাস্ট্রি। এবং যে ধরনের মানুষ আপনার এখানে ইনভলভ থাকে তাদেরকে তো আপনার এমপ্যাথেটিক্যালি কমিউনিকেট করতে হয়। সব দিক দিয়ে সিম্প্যাথি অবভিয়াস। সো ওই জায়গাটা ওইখানে মানে আপনি সবসময় না বলাটা তাদের ক্ষেত্রে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং, রাইট? সো তারপরে আমাদের না বলতে হয় টু শেপ আপ আওয়ার সেলফ অ্যান্ড টু ফোকাস অন আওয়ার পারপাস, রাইট? যেটা আপনি বলতেছিলেন, থ্যাংক ইউ। সো এবার আমি একটু আপনার কাছ থেকে চাবো যে যারা নতুন এই স্টার্ট আপ বলেন বা ফুড টেক বলেন বা নতুন করে ক্যারিয়ারে আসতেছেন যারা, তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে 2টা বা 3টা স্পেসিফিকলি আপনি দিতে চান। স্পেসিফিক্যালি যদি বলি ফার্স্ট অফ অল অবশ্যই বলবো স্কিল ডেভেলপ করা। যে এডুকেশনের পাশাপাশি অবশ্যই নিজেদের স্কিল ডেভেলপ করা। এখন স্কিলটা অনেক Soft আছে। সফট স্কিল আপনি অ্যানালিটিক্স স্কিল বলেন, ডাটা স্কিল বলেন, যেটাই বলেন এগুলি আপনাকে শিখতে আপনার দরকার। সুযোগ থাকলে অবশ্যই ছোট কোনো গ্রুপে কাজ করার যদি এক্সপেরিয়েন্স হয় এটা অবশ্যই দরকার। কারণ স্টার্টআপে যখনই আপনি কাজ করতে আসবেন আপনি কিন্তু নির্দিষ্ট একটা জায়গা নিয়ে কাজ করার সুযোগ থাকবে না। আপনাকে ওইটার পাশাপাশি অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। যেহেতু এটা স্টার্টআপ আপনাকে আপনি যেই টিমে কাজ করছেন শুধু এই টিম নিয়ে দেখলেই হবে না। এবং তৃতীয় যদি বলি বা আমাদের এখনকার সবাইকে এটা আমরা সবাই অভ্যস্ত। একটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি সেটা LinkedIn বলেন, এটা বলেন আপনার যে ইউনিভার্সিটির সাইট থেকে বলেন, সবার সাথে নেটওয়ার্কিং চ্যানেলটা যেটা আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করবে। অ্যান্ড আপনার যদি বলেন শেখার আগ্রহ থাকতে হবে। এখন আমরা আপনাকে কিছু ছোট্ট কোয়েশ্চেনস করব। আমরা এটাকে র‍্যাপিড ফায়ার রাউন্ড বলি আরকি। যদিও এখানে ফায়ার হওয়ার কোনো চান্স নাই। ওয়ান লাইনার কোয়েশ্চেনস অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার উইদিন ওয়ান লাইন আরকি, শর্ট অ্যান্সার। সো অ্যান্ড ফাস্ট, যত ফাস্ট অ্যান্সারটা দিতে পারেন। সো আপনার প্রিয় অ্যাপস? ফুডি জীবনের প্রিয় মোটিভেশনাল উক্তি? ভয়কে নয় নিজেকে বিশ্বাস করো। ওকে। আপনার সবচেয়ে প্রিয় কাজের মেমোরি কোনটা? ২০২৪ সালে 3rd জুন ফুডিকে কমার্শিয়ালি লঞ্চ করা। এক কথায় ফুডিকে কিভাবে ডিফাইন করবেন? খাবারও ফুল, এক ক্লিকে কুল। সবচেয়ে প্রিয় ফুড আইটেম? বার্গার ওকে। সহজ না পাঠাও, কোনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল? সহজ, কোভিডের টাইমে। ওকে। যদি আপনার জীবনের উপর একটা সিনেমা বানানো হয়, নাম কি হবে? ফুডময় জীবন। থ্যাংক ইউ শাহনাজ ভাই। ইট ওয়াজ আ ভেরি ওয়ার্মিং সেশন। সো আমিও আপনার সাথে আপনার ইন্টারভিউ নিতে, নিতে অনেক কিছু শিখলাম। আই হোপ যারা আমাদের এই পডকাস্টটা দেখবেন তারাও অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন। এছাড়াও যদি কারো কোনো কোয়েশ্চেনস থাকে, obviously there is a comment box. You can put your questions there and we will try our best to reach out শাহনওয়াজ ভাই অ্যান্ড আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। এবং শাহনওয়াজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় দিলেন এবং আপনার মূল্যবান এক্সপেরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করলেন এবং আলোচনা করলেন এবং আমরা বিশ্বাস করি আমাদের শ্রোতাদের এগুলো অনুপ্রেরণা দিবে
and they can also take few insight from there. So thank you so much. ধন্যবাদ রনি ভাই আপনাকেও। সো প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার আগামী পর্বে আমি রুহুল আমিন রনি হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড আমাদের এই পডকাস্টটা টিউন করতে থাকুন। সবাইকে ধন্যবাদ।